গল্প আমি কী বা করেছি। বিয়ের ৩০ বছর পর আজ কথার মাঝে হঠাৎ কোনো একটা বিষয় রেগে গিয়ে আমার স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ির সবার সামনে বলল, তুমি তো আজ পর্যন্ত করেছই বা কী? শুধু ঘরে রান্না করা আর বাচ্চাদের সামলানো, সেটাও ঠিকমতো পারোনি। বাচ্চারাও তো তোমার কথা শোনে কবে? তারা তো নিজের মর্জিতেই চলে। এত বছরও ছেলে মেয়েকে কিছু শেখাতে পারলে না, তাই তো দুজনেই এত বিগড়ে গেছে। নিজের স্বামী বিমানের মুখে এমন কথা শুনে সুনিতার সারা রাত আর ঘুম এলো না। সে শুধু ভাবতে থাকলো, কাঁদতে থাকলো, আর আপন মনে ভাবে, সত্যিই তো আমি আজ পর্যন্ত করেছি বা কী? যদি আমি এই বাড়ির জন্য সত্যিই কিছু না করে থাকি, তাহলে এখানে আমার থাকার আর কোনো মানেই নেই। কোথায় যাব জানি না, কিন্তু আর না। এই ভেবেই সুনিতা তার স্বামী বিমানকে একটি চিঠি লিখতে শুরু করে। আজ সারা রাত ভেবেছি, জানো, হয়তো তুমি ঠিকই বলেছিলে। আজ পর্যন্ত আমি করেছি বা কী? আমি কে? আমারই বা কী পরিচয় আছে? আমিও তো চেয়েছিলাম আকাশে উঠতে, কিন্তু ওড়ার আগেই আমার পাখা কেটে ফেলা হয়েছিল। স্বপ্ন দেখার আগেই সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছিল। বাবা বলেছিলেন বিয়ের বয়স তো চলে যাচ্ছে। আমার মত না নিয়েই আমার বিয়ে দিয়ে দিলেন। বাবার যেন এক বিরাট বোঝা নেমে গেল। শ্বশুরবাড়িতে সবাই আমার জন্য অচেনা ছিল, কিন্তু মা শিখিয়ে দিয়েছিলেন, এখন এটাই তোমার জগৎ, এরাই তোমার আপনজন। এখন থেকে এদেরই তুমি তোমার মা, বাবা আর ভাই বোন বলে মানবে। তোমার স্বামীই তোমার পরমেশ্বর। ওর কোনো কথার অবাধ্য হবে না। সবার প্রতি ভালোবাসা দেখিয়ে তাদের আপন করে নিতে হবে। মায়ের কথা মেনে আমি সবাইকে আপন করে নিয়েছিলাম। আমার কি ভালো লাগে আর কি লাগে না, সেটা নিয়ে কখনো ভাবার সুযোগই পেলাম না। এতটুকু লিখতেই সুনিতার চোখ ভিজে উঠল। অক্ষরগুলোকে ঝাপসা হয়ে যাচ্ছে। চশমাটা খুলে চোখ মুছে আবার লিখতে শুরু করে। সকালে তোমার কফি আর জলখাবার, বাচ্চাদের টিফিন তৈরি, বাবার ডায়াবেটিসের ওষুধ, ওনার জলখাবার, মায়ের হাঁটুর তেলের মালিশ, তোমার অফিসের টিফিন, বাজারে যাওয়া, সন্ধ্যার খাবার তৈরির প্রস্তুতি, মাকে বারবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, বাচ্চাদের পড়ানো, তাদের দুষ্টুমি সহ্য করা, হঠাৎ তোমার বন্ধুরা যখন অতিথি হয়ে আসে তখন তাদের জন্য রান্না করা। এই তো শুধু এইটুকুই করেছি আমি। আর কি করতাম? তাই এখন আমাকে আলাদা থাকতে হবে। আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যেতে তো হবেই। তবে তুমি নিজের খেয়াল রেখো। এই লিখেই সুনিতা চিঠিটা টেবিলের ওপর রেখে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভোর হতে শ্বশুরমশাই নিজের ওষুধ, জলখাবার আর খবরের কাগজের জন্য বৌমাকে ডাকতে লাগলেন। তার সাথেই শাশুড়িমাও হাঁটুর মালিশের জন্য বৌমাকে ডাকতে লাগলেন। বাচ্চারাও বলতে লাগলো, মা আমাদের ব্রেকফাস্ট কোথায়? কোনো সাড়া না পেয়ে সবাই চিন্তায় পড়ে যায়। মা আজ কোথায় গেল? এইসব কোলাহল আর চিৎকার চেঁচামেচিতে সুনিতার স্বামীরও ঘুম ভেঙে যায়। কি হয়েছে এই ভাবতে ভাবতে সে বাইরে বেরিয়ে এলো। এত সকালে এত হইচই কিসের? বাপি দেখো না, মাকে কোথাও দেখা যাচ্ছে না। আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত খাইনি। মনে হচ্ছে আজ না খেয়েই যেতে হবে। ছেলে রিজু বলল। মেয়ে পিহু বলল, আমার বইগুলোও খুঁজে পাচ্ছি না। মা তুমি কোথায়? শ্বশুরমশাই ডাকলেন। বৌমা দেখো তো আমার চশমাটা কোথায় রেখেছ? মাও বলতে লাগলেন, বৌমা আমার মালিশের তেল আর ওষুধগুলো কোথায় রেখেছ? ঘরের প্রতিটি কোণে এখন শুধু অনুপস্থিত এক মানুষকে খোঁজার ব্যস্ততা। সারা বাড়ি যেন তছনছ হয়ে গিয়েছিল। বিমান জোরে চিৎকার করে বলল, সবাই চুপ থাকো, আমি দেখছি সুনিতা কোথায় গিয়েছে। এখানেই কোথাও হবে। কোথায় যাবে? বিমান সুনিতাকে ফোন করতে লাগে, কিন্তু তার ফোন তো ঘরের টেবিলের ওপর পড়েছিল। সে দেখল ফোনের পাশে একটি চিঠি পড়ে আছে। চিঠিটা দেখে বিমান চমকে ওঠে। দ্রুত চিঠি খুলে পড়তে শুরু করে। চিঠি পড়েই ওর মনে পড়ে গেল গতকাল সন্ধ্যায় কিভাবে ও সুনিতাকে অসম্মান করেছিল, তাও আবার সবার সামনে। চিঠিটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ভাবতে থাকে কি করে বলতে পারলো এই কথাগুলো স্ত্রীকে। এই মুহূর্তে বিমানের মন যেন খুবই খারাপ হয়ে গিয়েছিল। ও সুনিতার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিভাবে? কিছুই বুঝে উঠতে পারছে না। সে তার মায়ের বাড়ি, বন্ধু
বান্ধবীদের সবাইকে ফোন করে জানতে চাইল, কিন্তু কেউই বলতে পারল না সুনিতা কোথায় আছে, কী অবস্থায় আছে। ঘরে যেন হইচই শুরু হয়ে গিয়েছিল। বাবা আর মা যেন হঠাৎ করে আরও বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাদের ওষুধ, তেল, চশমা, খবরের কাগজ সব কিছু যেন ভুলেই গিয়েছিল। তাদের খিদে তৃষ্ণাও যেন বন্ধ হয়ে গিয়েছিল। রিজু, পিহু ঘর থেকে বের হচ্ছে না, স্কুল, কোচিং কোথাও যাচ্ছে না। বাচ্চারা যেন হঠাৎ বড় হয়ে গেল এই কদিনের মধ্যে। বাধ্য হয়ে তারা বাড়ির কাজ সামলাতে শুরু করে, কিন্তু অনেক কিছুই ওরা খুঁজে পাচ্ছে না। বিমানের মাথা একদম কাজ করছিল না। ও কী করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। পুলিশে রিপোর্ট করার ক্ষেত্রে কথা ছড়িয়ে যাওয়ার এবং লজ্জা পাওয়ার ভয়ও ছিল, তবে রিপোর্ট তো করতেই হবে। ও ভেবেছিল একবার শ্বশুরবাড়ির লোকেদের সাথে কথা বলার পর সুনিতার নিখোঁজ হওয়ার রিপোর্ট পুলিশে দেবে। 3 দিনের দিন আর থাকতে না পেরে বিমান বিনা স্নান, বিনা খাওয়ায় নিজের শ্বশুরবাড়ি পৌঁছে যায়। শ্বশুরবাড়ির লোকেরা ওর কথাগুলো গম্ভীরভাবে শুনল। কথা বলতে বলতে বিমানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে দেখে সুনিতা আর থাকতে না পেরে বিমানের সামনে এসে দাঁড়ালো। বিমান যেন সুনিতাকে দেখে নতুন জীবন পায়। উঠে তার হাত ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। বিমান সবার সামনে সুনিতার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় আর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। নারীর মন তো সরল হয় বড়, তাই সেই বা তার পরিবারকে একা কিভাবে ছেড়ে দিতে পারে। সুনিতা চোখের ইশারায় বিমানকে ক্ষমা করে দেয় এবং স্বামীর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়িতে সবাই খুব খুশি হলো। সবাই সুনিতার মূল্য বুঝে গিয়েছিল। এখন সবাই সুনিতাকে কাজেও সাহায্য করতে শুরু করেছিল। এখন সব কাজের বোঝা শুধুমাত্র সুনিতার ওপর ছিল না। রিজু, পিহু তাদের মাকে কাজ করতে সাহায্য করার পাশাপাশি তার সম্মানও করতে শুরু করেছিল। সুনিতার স্বামী বিমান এখন বুঝে গেছে যে সুনিতা আজ পর্যন্ত যা কিছু করেছে তা আর কেউ করতে সক্ষম ছিল না। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।